আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ মুজিবকে বাসায় মারার প্ল্যান ছিল না, চাঞ্চল্যকর তথ্য দিলেন কর্নেল রাশেদ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে যা বললেন ইসি, থাকছে বিস্তারিত প্রতিবেদন। শেখ মুজিবকে বাসায় মারার প্ল্যান ছিল না, চাঞ্চল্যকর তথ্য দিলেন কর্নেল রাশেদ। শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সব সদস্যদের ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড এবং এর পূর্ববর্তী ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর ডালিমের পর এ বিষয়ে প্রথমবার কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী। শুক্রবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হন সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী। এ আলোচনায় রাশেদ চৌধুরী বলেন কিভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন, 15ই আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন। জানতে চাইলে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী জানান, যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন। ১৯৭২ এবং ৭৫ সালের দুর্ভিক্ষ ও লুটপাটের পরিস্থিতি তরুণ অফিসারদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে ওঠে। পরিবর্তনের উপায় নিয়ে গোপনে আলাপ আলোচনা চললেও সিনিয়ররা তা প্রকাশ করতেন না। ১৯৭৫ সালের ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করা হলেও বাকশাল গঠনের পর চিন্তাভাবনা আরও গভীর হয়। তিনি বলেন, তবে আমি মূল পরিকল্পনার অংশ ছিলাম না, শুধু আলাপ আলোচনা করতাম। বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী জানান, 15ই আগস্টের অপারেশনের নেতৃত্ব ছিলেন ফারুক আর রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা। শেখ মুজিবের বাসা সেরনিয়াবাদ রেডিও স্টেশন ও শেখ মনির বাসাকে টার্গেট করা হয়। মেজর ডালিম রেডিও স্টেশন ও সেরনিয়াতে বাসার দায়িত্বে ছিলেন, আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনে ডালিমের অধীনে। তিনি বলেন, ভোরের দিকে রেডিও স্টেশন টেকেন ওভার করে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করা হয় এবং পরে ডালিম এসে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ইউ হ্যাভ ডান ইট। অপারেশনে যাওয়ার আগে বিস্তারিত ব্রিফিং করা হয়নি জানিয়ে রাশেদ চৌধুরী বলেন, মুজিবের ভাগ্যে কি হবে তা আমরা জানতাম না। মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যানই ছিল না। পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে এসে সাময়িক কোর্ট মার্শাল করা। রশিদ ও ফারুক ছিলেন অরিজিনাল প্ল্যানার। এরপর সকাল 8:30টার দিকে রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে রেডিও স্টেশনে আসেন এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়, কারণ তিনি তখন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট। এরপরও রেডিও স্টেশনে নতুন সরকারের হেডকোয়ার্টার হয়ে ওঠে। রাশেদ চৌধুরী বলেন, মুজিবের বাসভবনে কি ঘটেছিল তা আমি সরাসরি দেখিনি, তবে পরবর্তীতে জানতে পেরেছি। আমার বইয়ের মেজর বজলুল হুদার স্টেটমেন্ট উল্লেখ রয়েছে। তিনি সৈন্য নিয়ে ভোরে মুজিবের বাসভবনে পৌঁছে সুবেদারকে জানান, আর্মি হ্যাজ টেকেন ওভার, মুভি ইজ নো মোর ইন পাওয়ার। এরপর শেখ কামাল স্টেগান নিয়ে গুলি ছুড়তে ছুড়তে নিচে আসেন এবং তার স্ত্রী সুলতানা অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে গুলি করতে শুরু করেন। এতে এক সিপাহী নিহত হয়, কয়েকজন আহতও হন, যা দেখে অন্যান্য সিপাহীরা ক্ষেপে যান। বজলুল হুদার মতে শেখ কামাল ও সুলতানা প্রথমে গুলাগুলি শুরু করেন। শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে আসছিলেন, গুলি করতে করতে চিৎকার করছিলেন। দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেল। শেখ মুজিবের বাসার চাকরও স্বীকার করেছে যে গোলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন, পরে সিপাহীরা গেট ভেঙে ভিতরে ঢুকে যায় আর হুদার লোকজন নিয়ে প্রবেশ করেন। সে সময় শেখ কামাল মারা যান। হুদার বরাত দিয়ে রাশেদ চৌধুরী বলেন, তিনি কয়েকজনকে নিয়ে ওপরে গিয়ে শেখ মুজিবকে নামানোর চেষ্টা করেন। শেখ মুজিব ঘর থেকে বের হলেন, শেখ জামাল ও সুলতানা আবারও ওপর থেকে এলোপাথারি গুলি ছোড়েন। এক গুলিতে মুজিবের পেছনে থাকা সিপাহী পড়ে যায়। মুজিব দাঁড়িয়ে থাকলেও হুদা আর মহিউদ্দিন ডাক করে নিজেদের বাঁচান। গুলির শব্দে লাঞ্চারের লোকজনও এসে পাল্টা গোলাগুলি চালায়। এক পর্যায়ে মুজিবের গায়ে গুলি লেগে যায়, পরে তিনি পড়ে যান।
শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল। শেখ মুজিব পড়ে গেলে ওপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয়। বজলুল হুদার মতে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করেন। ওই গ্রেনেড ব্লাস্ট হয়ে বাকি সবাই একসঙ্গে মারা যান। রাসেল নিচে আসেনি, শুধু শেখ কামাল নিচে মারা যান। মুজিবের মৃত্যুর পর ফরেনসিক কর্নেল হয়তো দেখা যেতে পারে কিভাবে মারা গেছে, গুলিতে না গ্রেনেডে, বিস্ফোরণে। রাশেদ চৌধুরী বলেন, শেখ মুজিব 1972 সালে ঢাকা ফিরে আসার পর জনগণের বিপুল ভালোবাসা পেয়েছিলেন, যা অন্য কোনো নেতা কখনো পায়নি। শেখ মুজিব 71-এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন। কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তার শাসনভঙ্গি পরিবর্তিত হয়। তিনি তখন গণতন্ত্রের পক্ষ না হয়ে স্বৈরাচারী হয়ে ওঠেন, যা ছিল খুবই আশ্চর্যজনক। রাশেদ চৌধুরী মুজিবরের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন। মুজিবরের মৃত্যু এবং রাজনৈতিকভাবে নির্দোষের মৃত্যু দুঃখজনক, তবে এমন কুতে কিছু লোকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে যা বললেন ইসি, থাকছে বিস্তারিত প্রতিবেদন। প্রধান নির্বাচন কমিশনার ইসি এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া অনেক সুপারিশ বাস্তবায়িত হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলেও শঙ্কা প্রকাশ করছেন তিনি। রোববার নির্বাচন ভবনে RFED টকে ইসি এসব কথা বলেন। টানা প্রায় 4 মাসে কর্মযজ্ঞে 18টি এরিয়া ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। এসব প্রস্তাবনার বিরোধিতা করে প্রশ্ন তুললেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে ইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনের পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। তিনি আরও বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং সরকারের বিষয় মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচনের আয়োজন করতে 1 বছরের মতো সময় লাগবে। যদি এসব নির্বাচন করতে হয় তাহলে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। তবে আওয়ামী লীগের বিষয় কমিশন নয়, বরং সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিকভাবে। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করতে চায় না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সকল অনিয়ম ঠেকাতে। প্রয়োজনে কাজে লাগানো হবে বিএনসিসিকে।